শনিবারের মধ্যে সব ইসরায়েলি জিম্মির মুক্তি চান ট্রাম্প, নয়তো গাজায় যুদ্ধবিরতি বাতিলের হুঁশিয়ারি। ফিলিস্তিনিদের গ্রহণ না করলে মিশর জর্ডানে সহায়তা বন্ধের হুমকি। ট্রাম্পের গাজা দখলের ঘোষণা প্রত্যাখ্যান আরব বিশ্বের। ওয়াশিংটনকে কায়রোর স্পষ্ট বার্তা, হঠকারিতায় মধ্যপ্রাচ্যে প্রভাব হারাচ্ছে যুক্তরাষ্ট্র, মত বিশ্লেষকদের। যুক্তরাষ্ট্রে ঢোকা ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর 25% শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের। উদ্বিগ্ন কানাডা, যুক্তরাজ্য। কোন কোন দেশ আওতায় আসবে এখনো অস্পষ্ট। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। আগামী শনিবারের মধ্যে হামাস সব জিম্মি মুক্তি না দিলে যুদ্ধবিরতি বাতিলের হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ফিলিস্তিনিদের পুনর্বাসনের প্রস্তাবে সম্মত না হলে জর্ডান ও মিশরের জন্য বরাদ্দ সহায়তা আটকে দেওয়ার হুমকি দিয়েছেন। এর আগে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনে ইসরায়েলি জিম্মিদের মুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে হামাস। উল্টো হামাসের এই ঘোষণাকে যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন বলছে ইসরায়েলি কর্তৃপক্ষ। গেল 19 জানুয়ারি থেকে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। যুদ্ধবিরতির মধ্যে ফিলিস্তিনের পশ্চিম তীরে অব্যাহত থাকে ইসরায়েলি আগ্রাসন। যুদ্ধবিরতির পর এ পর্যন্ত প্রায় 40,000 ফিলিস্তিনিকে ঘরছাড়া করেছে ইসরায়েলি বাহিনী। স্থানীয় সময় মঙ্গলবারও অন্তত 10টি গ্রামে অভিযান চালিয়ে বেশ কয়েকটি পরিবারকে ঘর থেকে বের করে দেওয়া হয়। এর মধ্যে উত্তরাঞ্চলে গৃহহীনদের ফেরত পাঠানোতে বিলম্ব, বিভিন্ন এলাকায় গোলাবর্ষণ, মানবিক সহায়তায় বাধা দেওয়া সহ বেশ কিছু কারণে ইসরায়েলি জিম্মি মুক্তির সময় পিছিয়ে দিল ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। যদিও হামাসের এই ঘোষণাকে যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন বলছে ইসরায়েলি কর্তৃপক্ষ। প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস বলেন, হামাসের এই পদক্ষেপ যুদ্ধবিরতি চুক্তির স্পষ্ট লঙ্ঘন। ইসরায়েলের সাবেক নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গাভির হুমকি দিয়ে বলেছেন, আবার যুদ্ধ শুরু করে সব ধ্বংস করে ফেলতে হবে, তবেই হামাস নির্মূল হবে। ইসরায়েলের পাশাপাশি হামাসের জিম্মি মুক্তির স্থগিতের সিদ্ধান্তে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, আগামী শনিবার দুপুর 12টার মধ্যে সব ইসরায়েলি জিম্মি মুক্তি দেয়া না হলে যুদ্ধবিরতি বাতিল করা হবে। যদিও শেষ সিদ্ধান্ত ইসরায়েলি নেবে, তবুও আমার পক্ষ থেকে বলতে চাই, আগামী শনিবার দুপুর 12টার মধ্যে সব জিম্মিদের না ছাড়লে আমার মনে হয় এটাই উপযুক্ত সময়ে যুদ্ধবিরতি বাতিল করার। যুদ্ধবিরতি বাতিল করে দেয়া হোক। এর আগে গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে মিশর ও জর্ডানে পুনর্বাসনের পরিকল্পনার কথা জানান ট্রাম্প। তার এই প্রস্তাবের কঠোর সমালোচনা করে তা প্রত্যাখ্যান করেছে আরব দেশগুলো। এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, ফিলিস্তিনিদের পুনর্বাসনের প্রস্তাবে সম্মত না হলে জর্ডান ও মিশরের জন্য বরাদ্দ সহায়তা আটকে দেওয়ার কথা ভাবছেন তিনি। এদিকে হামাসের জিম্মিদের মুক্তি স্থগিতের ঘোষণার পর বিক্ষোভে ফেটে পড়ে তেল আবিব। নেতানিয়াহু সরকারের কাছে যুদ্ধবিরতি বাতিল না করার দাবি জানান স্বজনরা। এ সময় সড়কের বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ করেন বিক্ষোভকারীরা। গাজা দখল নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাব নাকচ করেছে আরব দেশগুলো। স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে কথা জানান মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি। এ সময় তিনি বলেন, আরব নেতারা ফিলিস্তিনের প্রতি পূর্ণ সমর্থন দিয়েছে। যুদ্ধ বিধ্বস্ত গাজার পুনর্গঠনের প্রতিও গুরুত্ব আরোপ করেন মিশরের পররাষ্ট্রমন্ত্রী। গাজায় কাজের গতি বাড়ানো প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। বলেন, আন্তর্জাতিক মহলের উচিত ফিলিস্তিনিদের উপর চলমান অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া ও তাদের অধিকার ফিরিয়ে দেয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনার পর থেকেই যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের মধ্যে দূরত্ব বাড়ছে। বার্তা সংস্থা AFP-কে বিশ্লেষকরা জানান, ট্রাম্পের এমন পরিকল্পনা সৌদি আরব ইসরায়েলের সম্পর্ক গড়ে তোলার পরিকল্পনাকে বাধাগ্রস্ত করবে। ট্রাম্পের পরিকল্পনার বিরুদ্ধে আঞ্চলিক সমর্থন গড়ে তুলতে কায়রোতে জরুরি আরব সম্মেলনের আয়োজন করা হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। সৌদি আরব যদি ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়, তবে তা মধ্যপ্রাচ্যের রাজনীতির মোড় ঘুরিয়ে দেবে। ইসরায়েল ও সৌদি আরবের সুসম্পর্ক স্থাপনের ক্ষেত্রে মধ্যস্থতাকারীর ভূমিকা পালনে ইচ্ছুক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তার প্রথম মেয়াদে তিনি আব্রাহাম চুক্তির মাধ্যমে ইসরায়েলের সঙ্গে বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নেন। সেই সময় তিনি আশা প্রকাশ করেন যে সৌদি আরবও এই চুক্তির অংশ হবে, যদিও সৌদি আরব তা করেনি। এবার ট্রাম্পের গাজা খালি করার পরিকল্পনা তার এই আকাঙ্ক্ষা পূরণ হতে দেবে না বলে মনে করছেন বিশ্লেষকরা। ট্রাম্পের এমন নীতি প্রকৃতপক্ষে সৌদি আরবের জন্য ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার দরজা বন্ধ করে দিয়েছে। ফিলিস্তিনের বাসিন্দাদের মিশর ও জর্ডানে পাঠানোর বিষয়ে ট্রাম্পের ঘোষণার বিরোধিতা করেছে মধ্যপ্রাচ্যের প্রায় সবকটি দেশ। তবে এর মধ্যেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু বলেন, সৌদি আরবের পর্যাপ্ত জমি আছে, তারা চাইলে তাদের ফাঁকা ভূখণ্ডে ফিলিস্তিনিদের জন্য একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারে। বার্তা সংস্থা এএফপিকে বিশ্লেষকরা জানান, যুক্তরাষ্ট্র ও তার মিত্র ইসরায়েলের এমন অবস্থানে মর্মাহত আরব দেশগুলো। এই অবস্থায় যুক্তরাষ্ট্রের প্রতি মধ্যপ্রাচ্যের দেশগুলোর বিরূপ মনোভাব তৈরি হবে বলে মনে করছেন তারা। বার্তা সংস্থা এএফপি জানায়, ফিলিস্তিন ইস্যুতে আলোচনার জন্য আগামী 27 ফেব্রুয়ারি মিশরে আরব দেশগুলোর জরুরি সম্মেলনের আয়োজন করা হয়েছে। ফিলিস্তিন ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার বিরুদ্ধে আঞ্চলিক সমর্থন গড়ে তুলতে কায়রো এই সম্মেলনের আয়োজন করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশ ট্রাম্পের প্রস্তাবের নিন্দা জানিয়ে ফিলিস্তিন সংকট নিরসনে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের উপর জোর দেবে বলে ধারণা করা হচ্ছে। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রে ঢোকা সব ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর 25% শুল্ক আরোপ করবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কানাডা ও যুক্তরাজ্য এই নীতির প্রভাব নিয়ে উদ্বিগ্ন। ট্রাম্প আরও জানান, পাল্টা শুল্ক আরোপ করবেন এমন দেশগুলোর বিরুদ্ধে যারা ইতোমধ্যে মার্কিন পণ্যের ওপর শুল্ক আরোপ করেছে। তবে শুল্কের আওতায় কোন দেশ আসবে তা স্পষ্ট করেননি তিনি। ট্রাম্পের একের পর এক নির্বাহী আদেশে নড়ে চড়ে যাচ্ছে গোটা বিশ্ব। বিতর্কিত মন্তব্যের মতো দিয়ে যাচ্ছেন বিতর্কিত সব শুল্ক আরোপের ঘোষণা। এবার যুক্তরাষ্ট্রে ঢোকা সব ইস্পাত ও অ্যালুমিনিয়ামের উপর 25% শুল্ক আরোপ করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আরও জানিয়েছেন, পাল্টা শুল্ক আরোপ করবেন এমন দেশগুলোর বিরুদ্ধে যারা ইতোমধ্যে মার্কিন পণ্যের উপর শুল্ক আরোপ করেছে। তবে শুল্কের আওতায় কোন দেশ আসবে তা স্পষ্ট করেননি তিনি। কানাডা এবং যুক্তরাজ্য এই নীতির প্রভাব নিয়ে উদ্বিগ্ন। কানাডা যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ইস্পাত ও অ্যালুমিনিয়াম রপ্তানিকারক দেশ। এই পদক্ষেপের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তারাও প্রস্তুত। যুক্তরাজ্য এই নীতি নিয়ে আলোচনা শুরু করেছে, তবে তারা এখনও বিস্তারিত তথ্যের জন্য অপেক্ষা করছে। এদিকে যুক্তরাষ্ট্রের শুল্ক নীতির পাল্টা পদক্ষেপ হিসেবে কয়লা, এলএনজি, অপরিশোধিত তেল, কৃষি যন্ত্রপাতি এবং গাড়ির উপর শুল্ক আরোপ করেছে চীন। তারা মার্কিন কোম্পানি গুগলের বিরুদ্ধে এককভাবে তদন্ত শুরু করেছে। বিশ্বের অন্যান্য দেশও এই পদক্ষেপের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানাচ্ছে। ইউরোপীয় কমিশন এই শুল্ককে অযৌক্তিক বলে অভিহিত করেছে। এমনকি বাণিজ্যিক বিষয়গুলোকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার না করতে যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছে চীন। নাদিম মারজান, সময় সংবাদ। হুঁশিয়ারি সত্ত্বেও নিরাপত্তার বিষয়টি যুক্তরাষ্ট্র পুরোপুরি এড়িয়ে চলছে বলে অভিযোগ করেছে উত্তর কোরিয়া। জাতীয় নিরাপত্তা রক্ষায় পিয়ংইয়ং যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। দক্ষিণ কোরিয়ার বন্দরে যুক্তরাষ্ট্রের পাঠানো সাবমেরিনকে ঘিরে তৈরি হওয়া উত্তেজনার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার একথা জানায় উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের পারস্পরিক সামরিক সহযোগিতার বিষয় নিয়ে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে কোরীয় উপদ্বীপে। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা যুক্তরাষ্ট্রকে একের পর এক হুমকি দিয়ে যাচ্ছেন। এর মধ্যেই সিউলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে সোমবার গণমাধ্যম জানায়, দক্ষিণ কোরিয়ার বুসান বন্দরে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের পারমাণবিক সাবমেরিন। আর এ নিয়েই আবারও চটেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। উত্তর কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার নিরাপত্তার বিষয়টিকে পুরোপুরি এড়িয়ে যাচ্ছে। ওয়াশিংটন পিয়ংইয়ংয়ের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখা দিয়েছে বলেও মন্তব্য করে দেশটি। বুসানে যুক্তরাষ্ট্রের সাবমেরিন পৌঁছানোর বিষয়টি তারই স্পষ্ট ইঙ্গিত বলে তীব্র নিন্দাও জানানো হয়। মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম KCN এর প্রতিবেদনে একথা বলা হয়। আবারও নিজেদের পারমাণবিক শক্তি বৃদ্ধির কথা জানায় দেশটি। পিয়ংইয়ংয়ের নিরাপত্তা রক্ষায় তারা যে কোনো পদক্ষেপ নিতে পারে বলে হুঁশিয়ারিও উচ্চারণ করেছে। আন্তর্জাতিক সময় আরও থাকছে। কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা প্রতিষ্ঠান ওপেন AI কেনার প্রস্তাব ইলন মাস্কের, প্রত্যাখ্যান স্যাম অল্টম্যানের। ছুড়ে দিলেন এক্স কেনার পাল্টা চ্যালেঞ্জ।
কৃষকদের বিক্ষোভে উত্তাল যুক্তরাজ্যের ওয়েস্টমিনিস্টার। স্থানীয় সময় সোমবার সরকারের একটি নতুন পরিকল্পনার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রাস্তায় নেমে আসেন হাজার হাজার কৃষক। পরিকল্পনায় কৃষি জমির উত্তরাধিকার কর আরোপ করা হবে। এতে তাদের পারিবারিক কৃষি খামারের ভবিষ্যৎ হুমকির মুখে পড়তে পারে বলে অভিযোগ উঠেছে। এদিকে সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল বসনিয়ার রাজধানী সারাজেভো। বিক্ষোভকারীদের অভিযোগ, অক্টোবরের ভয়াবহ বন্যায় ২৭ জনের মৃত্যু হলেও এখনও ক্ষতিগ্রস্তদের যথাযথ সহায়তা বা পুনর্নির্মাণ কাজ শুরু হয়নি। ট্রাক্টর নিয়ে রাস্তায় হাজার হাজার কৃষক। স্থানীয় সময় সোমবার যুক্তরাজ্যের কৃষকরা ওয়েস্টমিনস্টারে সরকারের নতুন পরিকল্পনার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এভাবেই রাস্তায় নেমে আসেন। কৃষি জমিতে উত্তরাধিকার কর আরোপ করার পরিকল্পনা নেয় যুক্তরাজ্য সরকার। এতে পারিবারিক কৃষি খামারের টেকসই হুমকির মুখে পড়তে পারে বলে অভিযোগ উঠেছে। কৃষকদের দাবি, নতুন কর আরোপ হলে তাদের সন্তানরা জমি বিক্রি করতে বাধ্য হবেন। পারিবারিক কৃষির ভবিষ্যৎ সংকটে পড়বে। তবে সরকারের পক্ষ থেকে বলা হয়, এই পরিকল্পনাটি মূলত বড় আকারের কৃষি জমির ওপর প্রভাব ফেলবে। এর মাধ্যমে জনগণের জন্য জনসেবা খাতে অর্থ সংগ্রহ হবে। এদিকে সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল বসনিয়ার রাজধানী সারাজেভো। বিক্ষোভকারীদের অভিযোগ, অক্টোবর মাসের ভয়াবহ বন্যায় ২৭ জনের মৃত্যু হলেও এখনও ক্ষতিগ্রস্তদের যথাযথ সহায়তা বা পুনর্নির্মাণ কাজ শুরু হয়নি। বিশেষ করে দক্ষিণের দোনজা জাবালনিকা গ্রামে অবৈধ খনি ধসের কারণে ১৯ জন নিহত হন। তাছাড়া ইউরোপীয় ইউনিয়ন এবং অন্যান্য দেশ থেকে আসা সাহায্য এখনও বিতরণ হয়নি। বসনিয়ায় ১৯৯০-এর দশকে জাতিগত সংঘর্ষে প্রায় ১ লাখ মানুষ প্রাণ হারান। আজও জাতিগত বিভাজন এবং রাজনৈতিক অস্থিতিশীলতায় ভুগছে দেশটি। নাদিম মারজান, সময় সংবাদ। দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল তার রাষ্ট্রদ্রোহ মামলার ৭ম শুনানিতে আদালতে উপস্থিত হয়েছেন। ধারণা করা হচ্ছে আগামী মাসেই জানানো হবে কি ঘটতে যাচ্ছে ইয়োলের ভাগ্যে। এদিকে প্রেসিডেন্টের পদে ইয়োলকে বহাল রাখার দাবিতে এখনও বিক্ষোভ অব্যাহত রয়েছে। অভিশংসিত প্রেসিডেন্ট ইউলকে ক্ষমতাচ্যুত হওয়া থেকে বাঁচাতে শেষ কয়েক মুহূর্তেও দিনরাত এক করে আন্দোলন করে যাচ্ছে তার সমর্থকরা। মঙ্গলবার ইউলের রাষ্ট্রদ্রোহ মামলার ৭ম শুনানিতে আদালতে হাজির হন ইউন সুক ইউল ও তার সাক্ষীরা। এ সময় সিউলের রাস্তায় ভিড় করে প্রেসিডেন্টকে নির্দোষ ঘোষণা করার দাবি জানান আন্দোলনকারীরা। আমি এই সমাবেশে যোগ দিয়েছি কারণ আমি মনে করি সাংবিধানিক আদালত এই মামলায় পক্ষপাত দুষ্টতা দেখাচ্ছে। এতে আমি একজন সচেতন নাগরিক হিসেবে হতাশ হয়ে পড়েছি। আমি আশা করছি যে আজ শুনবো ইউলকে নির্দোষ ঘোষণা করে তাকে মুক্তি দেওয়া হয়েছে এবং তার সামরিক আইন জারি আদতে আইনিভাবে বৈধ ছিল। গণমাধ্যমে পাওয়া বিভিন্ন তথ্য এবং অভিশংসন কমিটির সদস্যদের বক্তব্য নির্দেশ করছে পরিস্থিতি ইউলের প্রতিকূলেই যাচ্ছে। দেশের সংবিধান অমান্য করা এবং বিদ্রোহে উস্কানি দেয়া ভয়াবহ রাষ্ট্রদ্রোহী অপরাধ। তাই এর পরিণতিও চরম হবে। এখানে পালিয়ে বাঁচার কোনো সুযোগ নেই। গত বছরের ডিসেম্বরে দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারি করে বিদ্রোহে উস্কানি দেওয়ার অভিযোগে অভিশংসিত হন ইউন সুক ইউল। এছাড়াও জাতীয় নির্বাচনে সামরিক বাহিনীর হস্তক্ষেপ, জাতীয় সংসদের নিয়ন্ত্রণ নেয়ার অপচেষ্টা এবং রাজনীতিবিদদের আটক করারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। 2টি প্রাথমিক শুনানি এবং 6টি আনুষ্ঠানিক শুনানিতে তার পক্ষে ও বিপক্ষে সাক্ষ্য প্রমাণ আদালতে পেশ করা হয়। মঙ্গলবার ও বৃহস্পতিবার 7ম ও 8ম শুনানিতে আরও 8 সাক্ষীকে আদালতে হাজির করার কথা রয়েছে। আগামী মাসের মাঝামাঝিতেই মামলার রায় হতে পারে বলে জানিয়েছে দেশটির বিভিন্ন গণমাধ্যম। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। তীব্র দাবদাহে বিপর্যস্ত ব্রাজিলের দক্ষিণাঞ্চলের জনজীবন। দেশটির দক্ষিণাঞ্চলের রিও গ্রান্দে দো সুল রাজ্যের 2000-এর বেশি বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। স্থানীয় সময় সোমবার বিদ্যালয়ের কার্যক্রম শুরুর কথা থাকলেও তাপপ্রবাহের মাত্রা বেড়ে যাওয়ায় ছুটি বাড়ানো হয়েছে আরও 1 সপ্তাহ। পাশাপাশি বন্ধ ঘোষণা করা হয়েছে সরকারি অফিস আদালতও। মঙ্গলবার তাপপ্রবাহের মাত্রা আরও বাড়ার পূর্বাভাস দিয়েছে অঞ্চলটির আবহাওয়া বিভাগ। তবে বুধবার নাগাদ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে।
কৃত্রিম বুদ্ধিমত্তার অগ্রগতিতে নেতৃত্ব দেয়া প্রতিষ্ঠান ওপেন এআই কেনার প্রস্তাব দিলেন ইলন মাস্ক। তার নেতৃত্বাধীন বিনিয়োগকারী গোষ্ঠী $9,740 কোটি প্রস্তাব দিয়েছে প্রতিষ্ঠানটির সমস্ত সম্পদ কিনে নেওয়ার জন্য। এই প্রস্তাবের তিরস্কার করে কোম্পানিটির প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান $974 কোটি সামাজিক মাধ্যম এক্স কেনার কথা টুইট করেন। বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ওপেন এআই। এবার এই প্রতিষ্ঠানটি কেনার প্রস্তাব দিলেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক। তার নেতৃত্বাধীন বিনিয়োগকারী দল $9,740 কোটি বিনিময়ে প্রতিষ্ঠানটির সমস্ত সম্পদ কিনে নেওয়ার প্রস্তাব দিয়েছে। স্থানীয় সময় সোমবার মাস্কের আইনজীবী এই খবর নিশ্চিত করেন। ওপেন এআইকে কেন্দ্র করে ইলন মাস্ক ও স্যাম অল্টম্যানের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছে। 2015 সালে মাস্ক ও অল্টম্যান যৌথভাবে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করলেও পরবর্তীতে মাস্ক সরে দাঁড়ান। মাস্কের দাবি প্রতিষ্ঠানটি এখন মূল লক্ষ্য অলাভজনক প্রতিষ্ঠান থেকে সরে গিয়ে মুনাফার দিকে ঝুঁকেছে। এতে কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। অন্যদিকে ওপেন এআই বলছে উন্নত এআই মডেল তৈরির জন্য বিনিয়োগ আকর্ষণ করতেই প্রতিষ্ঠানটিকে লাভজনক মডেলে রূপান্তর করা হয়েছে। প্রতিষ্ঠানটির বর্তমান মূল্য প্রায় $300 বিলিয়ন বলে ধারণা করা হচ্ছে, যা মাস্কের প্রস্তাবিত মূল্য থেকে অনেক বেশি। মাস্কের নেতৃত্বে ওপেন এআই কেনার এই প্রস্তাবে আরও কয়েকটি বিনিয়োগ প্রতিষ্ঠানও সমর্থন দিচ্ছে। বিনিয়োগকারীরা বিশ্বাস করেন ওপেন এআই পুনরায় গবেষণা কেন্দ্রিক ও উন্মুক্ত প্রযুক্তি উন্নয়নের পথে ফিরলে কৃত্রিম বুদ্ধিমত্তার অগ্রগতিতে এটি ইতিবাচক ভূমিকা রাখবে। তবে এই প্রস্তাব তিরস্কার করে উড়িয়ে দিয়েছেন কোম্পানিটির বর্তমান প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান। প্রস্তাবের প্রতি উত্তরে $974 কোটি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স কেনার কথা জানান তিনি। প্রযুক্তি বিশ্বে এই প্রস্তাব ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এই নিয়ে মাস্ক ও অল্টম্যানের দ্বন্দ্ব আরো গভীর হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। ইয়েমেনের রাজধানী সানায় আবারও বাড়তে শুরু করেছে শিল্পকর্মের চর্চা। একটি গ্যালারিতে প্রদর্শিত হয়েছে দেশের শীর্ষস্থানীয় চিত্রশিল্পী মাজেদ আল হামদানির চিত্রকর্ম, যেখানে ফুটিয়ে তোলা হয় জনগণের দৃঢ়তা, অনুভূতি, আশা এবং মানবতার গল্প। চিত্রকর্মগুলোতে ঐতিহ্যবাহী পোশাক পরা নারী, মলিন মুখাবয়ব, গ্রাম ও শহরের দৃশ্য যেখানে অতীত ও বর্তমান মিলেমিশে একাকার। প্রতিটি রেখা ও তুলির আঁচড় যেন জীবন্ত করে তুলেছে চিত্রকর্মগুলোকে, যেগুলো মনোযোগ দিয়ে ঘুরে দেখছেন অনেকে। ভিন্নধর্মী এই চিত্রকর্মগুলোকে ক্যামেরাবন্দি করছেন অনেকে। এই চমৎকার চিত্র প্রদর্শনীটি অনুষ্ঠিত হয় ইয়েমেনের রাজধানী সানার একটি গ্যালারিতে, যেখানে প্রদর্শিত হয় দেশের শীর্ষস্থানীয় চিত্রশিল্পী মাজেদ আল হামদানির চিত্রকর্ম। কিছু চিত্রকর্ম যেমন ফিলিস্তিনি জনগণের দুর্ভোগের গল্প বলে, আবার কিছু শিল্পকর্ম প্রতিচ্ছবি হয়ে উঠেছে সাধারণ মানুষের অনুভূতির। এই শিল্পকর্মগুলোর মাধ্যমে নীরব ক্যানভাসে জীবিত হয়ে উঠেছে ইয়েমেনের মানুষের দুঃখ, দুর্দশা এবং আশার কথা। এছাড়াও তুলে ধরা হয় ইয়েমেনের প্রাচীন ঐতিহ্যকে। এই চিত্রকর্মের শিল্পীদের মূল লক্ষ্য হলো ইয়েমেনের পরিচয়কে তুলে ধরা। এটি একটি অনন্য প্রচেষ্টা যা আমাদের প্রাচীন ইয়েমেনের ঐতিহ্যকে তুলে ধরে। এই প্রদর্শনী কেবল ইয়েমেনের ইতিহাসের ভেতরেই সীমাবদ্ধ নয়, বরং এটি সীমানার বাইরে গিয়েও বিস্তার লাভ করেছে বলে জানান আয়োজকরা। মাজেদ হামদানি জানান, দেয়ালে টাঙানো এই শিল্পকর্মগুলোর মাধ্যমে তিনি বাস্তবতার পাশাপাশি বিভিন্ন শিল্পধারা ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। প্রদর্শনীটি 5টি বিভাগে ভাগ করা হয়েছে, যেখানে 120টিরও বেশি চিত্রকর্ম প্রদর্শিত হয়েছে। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। শনিবারের মধ্যে সব ইসরায়েলি জিম্মির মুক্তি চান ট্রাম্প, নয়তো গাজায় যুদ্ধবিরতি বাতিলের হুঁশিয়ারি। ফিলিস্তিনিদের গ্রহণ না করলে মিশর জর্ডানে সহায়তা বন্ধের হুমকি। ট্রাম্পের গাজা দখলের ঘোষণা প্রত্যাখ্যান আরব বিশ্বের। ওয়াশিংটনকে কায়রোর স্পষ্ট বার্তা। হঠকারিতায় মধ্যপ্রাচ্যে প্রভাব হারাচ্ছে যুক্তরাষ্ট্র, মত বিশ্লেষকদের। এই ছিল আন্তর্জাতিক সময়, সঙ্গেই থাকুন সময়।